প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভূগোল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খালেদ হাসান। অত্র প্রতিষ্ঠান আজকের বিষয় ভূগোল ও পরিবেশ। তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত হয়েছ। আজকের অধ্যায় পঞ্চম। তো তোমরা জানো আজকে কি ক্লাস এবং কে ক্লাস নেবে সেটাও জানো। তারপরেও এটা ফর্মালিটি জানাতে হয়, যেহেতু এই ভিডিও ক্লাসটা আবার তোমাদের পরবর্তীতে তোমরা দেখবে, তখন যাতে ইনফরমেশন গুলো তোমাদের কাজে লাগে। তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। আকাশ, মেঘ, পাখি উঠছে, বিমান উঠছে, ঘুড়ি উঠছে। তো তোমরা কি আন্দাজ করতে পারছো, অনুমান করতে পারছো যে আজকে কোন টপিকস এর উপর ক্লাস হবে? অথই, রাকিব, তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. বলো তো। Sir, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল, গুড। এই যে এখানে কিন্তু সব বায়ুর কারুকাজ। এই বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর থাকে। এই বিমান কিন্তু আকাশের একটা নির্দিষ্ট স্তর দিয়েই সবসময় চলাফেরা করতে, অন্য স্তরে সে উঠতে পারবে না। তারপরে যে পাখি ওর একটা নির্দিষ্ট স্তরে, মেঘগুলো একটা নির্দিষ্ট স্তরে চলাফেরা করে, ঘুড়িও ওড়ার জন্য বায়ুমণ্ডল দরকার। তার মানে এই বিষয়গুলো ইন্টারেস্টিং, আমরা দেখবো আসলে কি বিষয়টা। তাহলে আজকের পার্ট হচ্ছে বায়ুমণ্ডল, ইংরেজিতে বলে অ্যাটমসফেয়ার। তো তোমরা সবাই বই নিয়ে প্রস্তুত হও। কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে সাথে সাথে। এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে এই বিষয়গুলো শিখতে পারবে। বায়ুমণ্ডল কি তা বলতে পারবে, বায়ুমণ্ডলের উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে, যে কোন কোন উপাদান নিয়ে বায়ুমণ্ডল গঠিত, বায়ুমণ্ডলে কি কি থাকে, আর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বর্ণনা করতে পারবে। বায়ুমণ্ডলের স্তর আছে, এক একটা স্তরে এক এক বৈশিষ্ট্য থাকে, আমরা এগুলো দেখব। তো মূল আলোচনায় চলে যাই। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি? আমরা তো যদি সাধারণভাবে বলি বাতাস, তাই না? বাতাস সেই বায়ুমণ্ডল, কিন্তু না, সাধারণভাবে বলা হবে না। ভূগোল বিষয়ের দৃষ্টিভঙ্গিতে আমরা বলতে হবে ভূপৃষ্ঠকে ঘিরে চারদিকে বায়ুর যে আস্তরণ তা বায়ুমণ্ডল। আমরা ভূপৃষ্ঠ কোনটা? যেখানে আমরা চলাফেরা করি, বসত বাড়ি তৈরি করি, গাছপালা উদ্ভিদ জন্মগ্রহণ করে, সেটাই হচ্ছে ভূপৃষ্ঠ। তার মানে আমাদের খালি চোখে যেটা দেখি, এই ভূপৃষ্ঠের চারদিকে একটা আস্তরণ আছে বায়ু, যেটা আমরা খালি চোখে দেখি না, সেটাই বায়ুমণ্ডল। ঠিক আছে? বায়ুমণ্ডলে কি কি উপাদান আছে? বায়ুমণ্ডলে অনেক উপাদান আছে, যেগুলো আমরা দেখব। নাইট্রোজেন আছে, তাই না? আছে অক্সিজেন। এই অক্সিজেন আছে বলে কিন্তু প্রাণী, উদ্ভিদ, মানুষ বেঁচে থাকে। বায়ুমণ্ডলে যেসব যেসব গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন নাই, সেসব গ্রহে কি প্রাণী বেঁচে থাকতে পারে? ঋতু, সেসব এতে বেঁচে থাকতে পারে? বলো। কি স্যার? ঋতু, আমাকে শুনতে পাচ্ছ? ঋতু, কি আমাকে শুনতে পাচ্ছ? শুধু ক্লাসে অ্যাটেন্ড হয়ে চলে গেলে হবে না। স্যার আমাকে ডাক দিয়েছেন? হ্যাঁ, তোমাকে প্রশ্ন করেছি যে বায়ুমণ্ডলে যেসব গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন নাই, সেখানে কি মানুষ বেঁচে থাকতে পারবে? না স্যার। নাই। যে কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, যে কারণে মানুষ কি বেঁচে থাকতে পারে। নাইট্রোজেন আছে, আর কি কি আছে আমরা দেখি। সবাই একটু অ্যাক্টিভ থাকবে, আমি প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিবে, ঠিক আছে? ওকে স্যার। তারপর আছে কার্বন ডাই অক্সাইড। এটা যদিও ক্ষতিকর, কিন্তু এটা পরিমাণ কম, অনেক কম। ধূলিকণা আছে বায়ুমণ্ডলে। তারপর আছে জলীয় বাষ্প, যেটা বাতাসে যে পানির পরিমাণ, সেটাকে বলে জলীয় বাষ্প। অনেক সময় ভেজা বাতাস আমরা দেখি, শুকনা বাতাস দেখি। মানে ভেজা বাতাস মানে কি? যেখানে জলীয় বাষ্প বেশি থাকে, আর শুকনা বাতাস সেটাতে জলীয় বাষ্প কম থাকে। তারপর এটা কি, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আছে, কিছু ছোট ছোট
অল্প অল্প পরিমাণ, এগুলো বায়ুমণ্ডলের উপাদান। এটা আমরা এতে দেখবো, পার্সেন্টেজ হিসেবে দেখবো। আরো আছে আর্গন, এটাও বায়ুমণ্ডলের একটা উপাদান। আর্গন একটা কি গ্যাস, আর্গন গ্যাসের নাম যারা এই বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে ভালো পড়াশোনা করো তারা এগুলো জানতে পারবে, বুঝতে পারবে। তারপর আর কি আছে দেখো, হিলিয়াম, এটাও একটা গ্যাস। হ্যাঁ, বায়ুমণ্ডলে কিন্তু হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম গ্যাস আরেক জায়গায় আছে, বলতে পারবে কোথায়? হিলিয়াম, হিলিয়াম গ্যাস অনেক গরম করে দেয়। হিলিয়াম গ্যাস যত বেশি থাকবে তাপমাত্রা বেড়ে যাবে। হিলিয়াম থাকে সূর্যে, সূর্যের উপাদানে হিলিয়াম অন্যতম, সেখানে অনেক বেশি পরিমাণ হিলিয়াম আছে। তারপরে এটা কি, নিয়ন, নিয়ন গ্যাস। হ্যাঁ, নিয়ন গ্যাস, আমরা নিয়ন বাতি বলি না, নিয়ন, ঢাকা শহরের রাস্তাঘাটে আগে নিয়ন বাতি জ্বলতো, এই গ্যাস দিয়ে তৈরি করতো সেই নিয়ন বাতি। তারপরে আছে রেডন, একটা গ্যাস উপাদান বায়ুমণ্ডলে। এটা আছে জেনন, আর আছে ক্যাপটন। এগুলো অল্প অল্প পরিমাণ থাকে অন্যান্য গ্যাসের মধ্যে। সব এই যে নামগুলো দেখলা এগুলো সব মিলে হচ্ছে 0.02%, অনেক কম। আর কোনটা কি পরিমাণে সেটা আমরা দেখব। তাহলে এই যে 6টা গ্যাসের নাম দেখলাম আমরা এখানে, 6টা আগে 6টা, এগুলো হচ্ছে হ্যাঁ এই 12 এই উপাদানগুলো নিয়ে বায়ুমণ্ডল গঠিত। এগুলো অল্প পরিমাণে থাকে, এই জন্য এই নামগুলো আমরা কম শুনি। এই যে হিলিয়াম, আর্গন, রেডন, জেনন, নিয়ন, ক্যাপটন, হ্যাঁ, এগুলোর নাম কম শুনে থাকি আমরা। এখন পরিমাণটা আমরা দেখব। নাইট্রোজেন থাকে 7, এখানে হয়তো ভুল আছে, 78.02। হ্যাঁ, বইয়ে আছে 78.02, এখানে পার্সেন্টেজটা একটু ভুল এসেছে, তোমরা বইয়ের পার্সেন্টেজটাই পড়বে। 78.02 নাইট্রোজেন থাকে সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন। তারপর অক্সিজেন 20.71%, এটা অক্সিজেন বায়ুমণ্ডলে থাকে। আর্গন থাকে 0.80। কার্বন ডাই অক্সাইড দেখো কতটুকু, 0.03%, 0.3%। তারপরও কার্বন ডাই অক্সাইড একটু বেড়ে গেলে আমাদের ক্ষতি কারণ হয়ে যায়। নিষ্ক্রিয় গ্যাস সমূহ আছে যেগুলোর নাম আমরা দেখলাম, অপরিচিত নাম কিছু, সেগুলো আছে 0.02%। জলীয় বাষ্প 0.41%। ধূলিকণা ও অন্যান্য কণিকা থাকে 0.01%। তাহলে এই মিলে হচ্ছে এই বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলো এই 7টা উপাদান: নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? ওই যে নামগুলো দেখলা, জেনন, আর্গন, রেডন, ওগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তারপরে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, মিথেন, নাইট্রাস, হ্যাঁ, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এগুলো সব মিলে হচ্ছে 0.02 ভাগ। এই পরিমাণগুলো কিন্তু তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। যে কোনো সময় জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, এই উপাদানগুলো আমরা দেখলাম। এখন আমরা পরের ইয়াতে চলে যাব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। তার আগে দেখি বলো, কে কথা বললে বলো। তারা প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার, কোনো প্রশ্ন নাই, এটাই বললাম। তাহলে আমি একটু প্রশ্ন করি। রিফা তারা, আমাকে শুনতে পাচ্ছ? রিফা তারা, জি স্যার। তুমি বলো তো, সবচেয়ে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে কোনটি আছে, কোন গ্যাস বা কোন উপাদান বেশি? কোনটা, অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? অক্সিজেন। বলো না তো, কে বলতে পারবা? আমি বলি বলো। স্যার, নাইট্রোজেন। নাইট্রোজেন। তুমি রিফাত খেয়াল করে ক্লাস করছে না, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। নাইট্রোজেন, আমরা তো এই যে দেখলাম নাইট্রোজেন, দেখো
নাইট্রোজেন সবচেয়ে বেশি না 77 দশমিক। স্যার আমি এই যে মাত্র ক্লাসে জয়েন দিছি তো ওইগুলো আমি দেখি না। দেরিতে আসলে কি সমস্যা হয়? সময় মতো আসতে হবে, ঠিক আছে? এখন থেকে মনোযোগ দিয়ে করো। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ আছে কোনটি? নাইট্রোজেন 77.2, দ্বিতীয় পজিশনে আছে অক্সিজেন। ওকে, আচ্ছা এখন আমরা স্তর দেখব। এই যে বায়ুমণ্ডলের স্তর আছে, এই উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করেছে, তোমাদের বইও আছে স্তরগুলো। বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, মানে আমরা যেখানে বসবাস করি সেখান থেকে উপরের দিকে এই স্তরগুলো এখানে আমি বলবো। একটা হচ্ছে ট্রোপোমণ্ডল, ইংরেজিতে বলে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোমণ্ডল ইংরেজিতে বলে ট্রোপোস্ফিয়ার, স্ফিয়ার মানে মণ্ডল। ট্রোপোমণ্ডল। স্ট্রাটো হবে, এর নিচে একটা র ফলা হবে, এটা ভুল হয়েছে বানানটা। স্ট্রাটোমণ্ডল। দ্বিতীয় স্তর হচ্ছে কি? স্ট্রাটোমণ্ডল, স্ট্রাটোস্ফিয়ার। এটা আমি কি পর্যায়ক্রমে নিচের থেকে উপরের দিকে যাচ্ছি, মানে আমরা যেখানে বসবাস করি সেখান থেকে শুরু করে উপরের দিকে। তাহলে আমাদের সবচেয়ে কাছের স্তর কোনটি এই দুইটার মধ্যে? স্যার ট্রপোমণ্ডল। ট্রোপোমণ্ডল, ভেরি গুড। তারপর মেসোমণ্ডল, মেসোস্ফিয়ার। তারপর আছে থার্মোস্ফিয়ার, তাপমণ্ডল। এক্সোস্ফিয়ার বা এক্সোমণ্ডল, ঠিক আছে? আরেকটা মাঝখানে একটা স্তর আছে ওজোন স্তর। ওজোন স্তরের অবস্থান এই স্ট্রাটো আর মেসোমণ্ডলের মাঝামাঝি, ঠিক আছে? এই ওজোন স্তরটা কিন্তু আমাদের উপকারী একটা স্তর, যেটা সূর্যের ক্ষতিকর যে উপাদানগুলো আছে পৃথিবীতে এই ওজোন স্তরের কারণে আসতে পারে না, এই ওজোন স্তরে বাধা পেয়ে যায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সংক্ষেপে, এগুলো আমরা বিস্তারিত আমরা এখন দেখবো। তাহলে স্তর কয়টি? 5টি। ট্রোপো, স্ট্রাটো, মেসো, তাপ ও এক্সো। আর ওজোন হচ্ছে একটা স্তর, সেটা এই বায়ুমণ্ডলের স্তর না, তবে এটা একটা লেয়ার এখানে থাকে, ওজোন স্তর। তাহলে আমরা এক এক করে আমরা একটু দেখি সংক্ষেপে। বায়ুমণ্ডলের স্তর 5টি, এটা খেয়াল রাখবে। সবচেয়ে কাছের স্তর হচ্ছে ট্রোপো, সবচেয়ে দূরের স্তর এক্সো। প্রথমে আমরা দেখব ট্রোপোমণ্ডল। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকে এই স্তরটি, ভূপৃষ্ঠের সঙ্গে সবচেয়ে কাছে। এটার দূর হচ্ছে মনে করো যে আনুমানিক, আমরা দেখবো এখন এই স্তরে কি কি থাকে। দেখো মেঘ, এই স্তরে আমরা দেখতে পাই যে মেঘ ঘুরে বেড়ায় এই ট্রোপোমণ্ডলে। তারপরে বৃষ্টিপাত হয় এই স্তর থেকে। এই স্তর যদি না থাকতো মেঘ, বৃষ্টিপাত আমরা দেখতে পেতাম না। তারপরে এই যে বিজলি চমকায়, বজ্রপাত হয়, ইদানিং আমাদের বেশি এই বজ্রপাতটা কিন্তু খুব বেশি পরিমাণে হয় এই ট্রোপোমণ্ডলে, এগুলো ট্রোপোমণ্ডল থেকে, এই স্তর থেকে হয় এগুলো। তারপরে ঝড়, বায়ু প্রবাহ, বাতাস যে বয় এই স্তরে, তুমি যত উপরে উঠবা বাতাসের বর কিন্তু কমে যাবে, বায়ু প্রবাহ। তারপরে ঝড়, এই স্তর থেকেই ঝড় হয়, ঝড়ের সৃষ্টি হয় এই স্তর থেকে। তারপরে তুষারপাত এই স্তর থেকে, শিশির কণা এই স্তর থেকে পড়ে, এবং কুয়াশাও এই স্তরে বিরাজমান থাকে। তাহলে এই স্তরে এই বিষয়গুলো কি হয়? সৃষ্টি হয়। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, যা কিছু বলো এই স্তর থেকে সব। এই স্তরটা আমাদের সবচেয়ে কাছের স্তর। ট্রোপোমণ্ডলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো এই কাছের স্তরটার বৈশিষ্ট্যগুলো দেখি। সাধারণভাবে প্রতি 1000 মিটার উচ্চতায় এর কি হয়? তাপমাত্রা কমে যায়। যত উপরে উঠবা কি হয়? তাপমাত্রা কমে যাবে, 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। যত 1000 মিটার উপরের দিকে যাবা তখন হয়ে যায়। এটা মোটামুটি 16 থেকে 19 কিলোমিটার পর্যন্ত আমাদের এই ভূপৃষ্ঠ থেকে উপরে, আর মেরু অঞ্চল একটু কম, 8 কিলোমিটার। উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। নিচের দিকের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, উপরের দিকের বাতাস শুকনা থাকে, নিচের দিকের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় 75% এই স্তর বহন করে। তার মানে পুরো বায়ুমণ্ডলটা 5টা স্তর আমরা বলেছি, এই বায়ুমণ্ডলের যতটুকু ওজন তার 75% কি এই ট্রোপোমণ্ডলে। তার মানে কি ধূলিকণাগুলো একটু ওজন বেশি,
ধূলিকণাগুলো এই স্তরে অবস্থান করে। তো 75 এই স্তর বহন করে, এই স্তরটা অনেকটা ভারী। তাহলে ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য দেখলাম এবং কর্মকাণ্ড দেখলাম কি কি হয়। এরপর আমরা দেখব স্ট্রাটোমণ্ডল, দ্বিতীয় স্তর। এই স্তরে কি হয় দেখো, ওজোন গ্যাস। এই যে ওজোন গ্যাস, যেটা আমরা ওজোন স্তর বললাম, এই স্তরে সৃষ্টি হয়। অতি বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে, এটা এই স্তরে থাকে। এটা ক্ষতিকারক একটা রে। জেট বিমান কিন্তু এই সাধারণ বিমান, জেট বিমান কিন্তু এই নিচের স্তরে চলতে পারে না, এটা চলতে হলে উপরের স্তর লাগে, এই স্ট্রাটোমণ্ডলে গিয়ে চলে। ঠিক আছে, তাহলে এই কর্মকাণ্ডগুলো দেখলা। ওজোন গ্যাস এই স্তরে সৃষ্টি হয়, অতি বেগুনি রশ্মি এবং জেট বিমান চলাচল করে এই স্তরে। এই স্তরে ওজোন গ্যাসের স্তর পাওয়া যায় এবং এই স্তর অতি বেগুনি রশ্মি শুষে নেয়। এই অতি বেগুনি রশ্মি আমাদের অনেক ক্ষতি করে, আমাদের স্কিন ডিজিজের জন্য দায়ী অতি বেগুনি রশ্মি। এগুলো এই স্তরে শুষে নেয়। ওই স্তরে কি আছে, ওই যে ওজোন স্তর, ওই ওজোন স্তর এটা শুষে নেয়। সাধারণত জেট বিমানগুলো চলাচল করে এই স্ট্রাটোমণ্ডলে। এরপর আমরা দেখব মেসোমণ্ডল। স্ট্রাটো মণ্ডলের উপরে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুর স্তরকে মেসোমণ্ডল বলে বা মেসোস্ফিয়ার, মেসোমণ্ডল বলে। ঠিক আছে। আর স্ট্রাটো বিরতি মানে কি? স্ট্রাটো বিরতি, যে স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী যে একটা ফাঁকা অঞ্চল, এই অঞ্চলে তাপমাত্রার যে স্থিতি অবস্থাকে স্ট্রাটো বিরতি বলে। স্ট্রাটো বিরতির উপরে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত মেসোমণ্ডল বিস্তৃত। উল্কা, উল্কা উল্কাপাত হয় এই স্তরে। উল্কাপাত আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি উল্কা সম্পর্কে। সেই উল্কাপাত হয় এই মেসোমণ্ডলে, তৃতীয় স্তর বায়ুমণ্ডলের। মেসোমণ্ডলে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা থাকে, বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা থাকে এই মেসোমণ্ডলে। উল্কা এই স্তরে এসে পুড়ে যায়। তারপর তাপমণ্ডল, চতুর্থ স্তর। মেসোবিরতির উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত এই তাপমণ্ডল অবস্থিত। রঞ্জন রশ্মি এই স্তরে। তাপমণ্ডলকে আয়নমণ্ডলও বলে অনেকে। অতি বেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, বেতার তরঙ্গ, এই যে আমরা টেলিফোনে কথা বলি, তারপরে এই রেডিও শুনি, এগুলো সবই কি হয় এই স্তর থেকে ধারণ করে কানেকশন করে আবার ফেরত দেয়। তো এই তাপমণ্ডলটা কারণে আমরা এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারি। বৈশিষ্ট্য কি? তাপমাত্রা 1480 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি গরম। রঞ্জন রশ্মি, অতি বেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়। হ্যাঁ, আয়নযুক্ত হয়। বিভিন্ন বেতার তরঙ্গে আয়নের ফলে বেতার তরঙ্গ কাজ করে। এখানে বেতার তরঙ্গ আয়নমণ্ডলে বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। তখন আমরা এক দেশ থেকে আরেক দেশের এই তথ্য বা সরাসরি কোনো অনুষ্ঠান বা ইয়ে দেখতে পারি। সর্বশেষ হচ্ছে এক্সোমণ্ডল। এক্সোমণ্ডল অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, এই গ্যাসগুলো ধারণ করে ওখানে। হিলিয়াম, এই স্তরে খুব সামান্য পরিমাণ এই গ্যাস আছে, অল্প অল্প। অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম। এবং মাধ্যাকর্ষণের ঘাটতির কারণে গ্যাস অণু বা কণাগুলো সহজে মহাকাশে ছড়িয়ে পড়ে। এটা সবচেয়ে উপরের স্তর বায়ুমণ্ডলের। এক্সোমণ্ডল 960 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উপরের দিকে। তাপমাত্রা প্রায় 300 থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি। সামান্য পরিমাণ অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন ও হিলিয়াম গ্যাস থাকে। তাহলে এই যে আমরা 5টা স্তর আর উপাদানগুলো পড়লাম, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর প্রয়োজন আছে আমাদের বেঁচে থাকার জন্য, যে কারণে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারে। বায়ুমণ্ডল আছে বলে, অন্যান্য গ্রহে মানুষ বসবাস করতে পারে না, এই বায়ুমণ্ডল নাই বলে। তো এই সম্পর্কে তোমাদের একটু আমি প্রশ্ন করব। দেখি 5 জন আছো, তোমাদের আগে
আমরা প্রেজেন্টটা নিয়ে নিই। এই 5 জনেরকে আমি প্রেজেন্টের নাম্বার দিব উপস্থিতি। অথই, রাকিব, রিফাত, ঋতু, সামিন, জারিফ। প্রথমে প্রশ্ন করব আমি সামিন জারিফকে। সামিন জারিফ, আমাকে শুনতে পাচ্ছ? সামিন জারিফ, সামিন শুনতে পাচ্ছ না আমাকে? আচ্ছা, তাহলে আমি প্রশ্নটা আগে দিয়ে দিই। এটা সব ট্রু ফলস এর উত্তর হবে, সত্য না মিথ্যা সেটা বলবে। প্রথমটা, বায়ুমণ্ডল সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন। ট্রু না ফলস? স্যার ফলস। ফলস। তাহলে উত্তরটা কি হবে? স্যার নাইট্রোজেন বেশি আছে। ভেরি গুড। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রায় 97 ভাগ উপাদান ভূপৃষ্ঠের 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। বলো, এটা সত্য না মিথ্যা? বায়ুমণ্ডলের প্রায় 97 ভাগ উপাদান ভূপৃষ্ঠের 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কি বলতে পারছো না? এটা কি ট্রু? অবশ্যই ট্রু। 97 ভাগ উপাদান, আমরা বলেছিলাম না যে ধূলিকণার কারণে 97 ভাগ উপাদান এই 30 কিলোমিটারের মধ্যে থাকে। ধূলিকণার কারণে নিচের দিকে সব চলে আসে এবং বেশিরভাগ উপাদান এই প্রথম স্তরে ট্রোপোমণ্ডলে। এটা হবে ট্রু। 2 নাম্বার, সত্যি। জেট বিমান চলাচল করে মেসোমণ্ডলে। এটা কি পারবে? জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে? বলো তো। ভুলে গেছ? দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল। তোমরা বইয়ের মধ্যে ছবিটা দেখো, জেট বিমান চলতেছে, বিমান, রকেট, এগুলো হচ্ছে তাপমণ্ডলে। তাহলে জেট বিমান চলাচল করে মেসোমণ্ডলে, বা বিমান চলাচল। 4 নম্বরটা, বায়ুমণ্ডলে সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে মেসোমণ্ডল। এটা সত্যি না মিথ্যা? বলো তো, সত্যি না মিথ্যা? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে মেসোমণ্ডল। সত্যি, মেসোমণ্ডলে সবচেয়ে বেশি শীতল থাকে তাপমাত্রা। বায়ুমণ্ডলের স্তর 4টি। সত্যি না মিথ্যা? ট্রু না ফলস? স্যার মিথ্যা। মিথ্যা। কয়টি হবে? স্যার 5টি। 5টি। ভেরি গুড রাকিব। রাকিব একটু খেয়াল করে ক্লাস করে, ধন্যবাদ। তো আমরা বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজটা সবাই লিখে নাও। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর যে আমরা দেখলাম, এর গুরুত্ব কি, এর কি প্রয়োজন আছে না নাই? যদি প্রয়োজন থাকে সেগুলো লিখবা। তোমাদের এর উত্তরটা 73 পৃষ্ঠায় আছে, 4টা পয়েন্টে আছে। তোমরা 73 পৃষ্ঠায় পাবে। দেখো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব। এই গুরুত্বগুলো লিখে নাম, শ্রেণী, রোল, শাখা লিখে জমা দিবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।